শরীর আর মনের একরাশ অসুখ নিয়ে টলতে টলতে হৃতিককুঞ্জে এসে পৌঁছেছে অরু। বিশাল সদর দরজা ঝনঝন আওয়াজ করে খুলে ভেতরে ঢুকতে আরও বিরক্ত হয়ে যায় ও। মামা মামি আর একমাত্র মামাতো ভাই রেজওয়ান ওরফে রেজা এসেছে। অরু আর অন্য জীবনের এত এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলা এই পরিবারটা। কথা নিয়ে বার্তা নেই, যখন তখন এসে হাজির। আসবে তো আসবে, একটা না একটা ঝামেলা পাকিয়ে তারপর বিদায় হবে। আজমেরি শেখ যখন সুস্থ সবল ছিলেন তখন দিনরাত আগমন ঘটতো এদের। তিন বেলা ফ্রিতে রাজকীয় খাবার আর মহলের নরম গদিতে আরামায়েশ করে একটানা 10 দিনও কাটিয়ে দিত। বাড়ি যাওয়ার নামগন্ধ পর্যন্ত নিত না। ওর মামাতো ভাই রেজা এলাকার পাতি মাস্তান, যার তরুণ তার ছেলে পেলেদেরও নিয়ে আসতো একমাত্র ফুফুর আলিশান বাড়িতে। অরু আর অনু এসবে বেশ লজ্জিত হতো। যত যাই হোক, তাদের তো এভাবে আরেকজনের অন্ন ধ্বংস করার কোনো অধিকার নেই। একমাত্র ভাই ভাবি বলে আজমেরি শেখ তেমন কিছুই বলতেন না। অরু একটু গায়গুই করলে ওদেরকেও চোখ পাকাতে না ডালে। সব কিছু এভাবেই চলছিল, কিন্তু আজমেরি হক একেবারে বিছানা সজ্জায় চলে গেল। মামা মামির আসল রূপ দেখতে পায় অরুরা। আপন মনকে দেখা তো দূরে থাক, গত 1 বছরে হাসপাতালের গণ্ডি অবধি মারায়নি ওদের মামা, বরং 2 দিন পর পর বউ ছেলেকে নিয়ে এবার দেশে অনুকে মানসিক অশান্তিতে ভুগিয়েছে দিনরাত। তাদের কথা একটাই, বাবা নেই, মায়েরও গ্যারান্টি নেই। আজ বাদে কাল মায়ের কিছু হয়ে গেলে ওদের 2 বোনের কী হবে? আজ বা কাল এবারে ছোট সাহেব ঠিকই ফিরবে, তখন তো 2 বোনের কোনো গতি থাকবে না। তাই এখনই যদি তার একমাত্র সুযোগ্য পুত্র রেজার সাথে অনুর বিয়েটা হয়ে যায়, তাহলে একটা কুল তো হবে। আর যাই হোক, নদীতে তো আর ভেসে যেতে হবে না। ওরা বুঝে পায় না, এত বড় দুনিয়া থাকতে ওরা নদীতে কেন ভেসে যাবে? কি অপরাধ ওদের? অনুর রাগের ঘট এমনি পরিপূর্ণ। এইসব শুনলে আরও বেশি মাথা খারাপ হয়ে যায়। চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলে সে। বিপরীতে মামির গা জ্বালানো কথা তো আছেই। এক কথায় এরা বাড়িতে পা রাখা মানেই ঝামেলা আর অশান্তি। ওরু হলরুমের চারিদিকে চোখ বোলায়, অনু কোথাও নেই। তার মানে আপা এখনও হসপিটালে। যাক, ভালোই হলো। ওর মামি ডাইনিংয়ে এসে বসে আঙুল চিবোচ্ছে। রেজা কাউচে বসে পায়ে পা তুলে টিভি দেখছে। মামা আপাতত আশেপাশে নেই। ওরু সবটাই দেখলো, তারপর না দেখার ভান করে দোতলায় পা বাড়লো। 2টো সিঁড়ি মারাতেই পেছন থেকে ডাক পড়লো মামির। কিরে, দেখলি আমাদের এখানে বসে আছি, তাও ঢ্যাং ঢ্যাং করে ওপরে চলে যাচ্ছিস? মামিকে চোখে পড়ে না নাকি? আর আমার বৌমা কথায়? ওর চোখ খিচে বন্ধ করে নিল। এটারই ভয় পাচ্ছিল। অনেক প্রশ্ন করেছে মামি, এক কথায় উত্তর দিতে হবে। কি বলা যায়? ওর পেছনে ফিরে বলল, মাথা ব্যথা করছে মামি, একটু ঘুমাবো। আর আপা হসপিটালে মায়ের কাছে। করে নে আরামায়েশ, বা যা পারিস করে নে। আজ বাদে কাল বাড়ির মালিক ফিরলে তোদের তো ঘাট ধরে বের করে দেবে। অনুটাকে কতবার বুঝিয়েছি এই কথা, কতবার বলেছি আমার রেজার সাথে বিয়েটা দিয়ে দেয়, কিন্তু মেয়েটা বড্ড বেয়াদব হয়েছে। বড়দের মুখে মুখে তর্ক করে। বাবা মায়ের শাসন না থাকলে এই হয়। মামির কথায় ওর নেতিয়ে পড়া রাগটা আবারও তরতর করে ঝাঁঝিয়ে উঠল। তীক্ষ্ণ সূচের মতো কথাগুলো গিয়ে শৈলে বিদ্ধ। ও পেছনে না ঘুরেই বলল, তুমি যে নরম চেয়ারে বসে আঙুর চিবোচ্ছ, এটাও কিন্তু এবারে ছোট সাহেবের টাকা দিয়ে কেনা মামি। তাছাড়া জামশেদ জায়ান চৌধুরীর অবর্তমানে আমাদের মাই কিন্তু জেকে গ্রুপের গভর্নিং বডির চেয়ারম্যান। ওর কথায় একটা তাচ্ছিলের হাসি খেলে গেল অরুর মামির মুখে। মনে মনে বললেন, এইটুকুনি মেয়ে ভালোই খই ফুটেছে মুখে। তারপর শত্রুকে পাল্টা তীর নিক্ষেপ করার মতো করে বললেন, হতে পারে তোর মায়ের অধিকার আছে, কিন্তু তোদের 2 বোনের তো কোনো অধিকার নেই। তোরা হলি কচুরিপানা। তাছাড়া তোদের মায়ের আর কদিন, বড় ঝড় হলে 6 মাস। মামি, অনেক বেশি বেশি বলে ফেলছো। এবার আমাদের মায়ের কিছু হবে না, মাকে আমরা বিদেশে নিয়ে যাব। আবারও সেই গা জ্বালানো হাসি ছুড়লেন অরুর মামি। বললেন, তোর কি মনে হয় জাহাঙ্কৃতিক চৌধুরী বা তার কোম্পানি তোদের নেওয়ার জন্য বসে আছে? শুনেছি তোর জন্যই নাকি বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। মামির সাথে আর তর্কে পেরে উঠল না অরু। দুশ্চিন্তাগ্রস্ত জ্বরটা পাকানো মস্তিষ্কটা আর চাপ নিতে পারছে না। হাত পা থরথর করে কাঁপছে। এই মুহূর্তে গলা থেকে একটা কথাও বের হচ্ছে না। মামি যে এত নোংরাভাবে ওকে আক্রমণ করবে ভাবতে পারেনি অরু। ওর সামনের দিকে আরও একবার চোখ বোলালো, কয়েকজোড়া আক্রমণাত্মক চোখ। মনে হচ্ছে চোখ দিয়ে ওকে ভস্ম করে দেবে এরা। ও আর এক মুহূর্তও হল রুমে দাঁড়ালো না। সিঁড়ি নিয়ে দোতলায় নিজের রুমে গিয়ে সপাটে দরজা আটকে দিল।
ভেতরটা ছিঁড়ে যাচ্ছে, অসহায়ত্ব চারিদিক জংলা আবরণের মতো ঘিরে ধরেছে। মামির তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়ার কষ্টটা যেন নুন মরিচের ছিটা। আর ভালো লাগছে না। নীলিমা আর তিথির মতো জীবনটা স্বাভাবিক কেন হলো না ভাবছে ওর। কেন ওর জীবনে এত দায়বদ্ধতা? কেন নিখিল ভাইয়ের প্রতি ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজে তুলে ধরতে পারলো না ও? এটা কি শুধুই অন্তর্মুখী হওয়ার দরুন, নাকি পরিবারের টানাপোড়েন আর দায়বদ্ধতা? নিখিলের চলে যাওয়া ভাবতে ভাবতে ওর মনে পড়ে যায় নিখিলের সাথে প্রথম দিনের সাক্ষাতের কথা। এই তো কয়েক মাস আগের কথা। ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এসেছে ওরু। মায়ের অসুস্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত বড় বিদ্যাপীঠে পড়ার সুযোগ হয়নি ওরুর। মোটামুটি প্রস্তুতি নিয়ে যতটুকু পেরেছে তাতেই গুচ্ছতে সুযোগ পেয়েছে। আজ কাগজপত্র নিয়ে এসেছে, সবটা জমা দিতে হবে তাই। শীতের সকাল, ঠান্ডাটা পুরোপুরি জেকে না বসলেও মিষ্টি রোদের মৃদু আলোতে ভালোই আরাম লাগছে। সকাল হতেই অফিসগামী সারি সারি গাড়ির বহর ছুটেছে রাস্তা জুড়ে। ঢাকা শহরে বেড়ে ওঠা হলো একা একা রাস্তাঘাট পার হওয়ার অভ্যেস নেই ওরও। সেই দরুন তখন থেকে ভার্সিটির রাস্তার বিপরীত অসহায়ের মধ্যে দাঁড়িয়ে আছে সে। কখন রাস্তাটা একটু ফাঁকা হবে আর ও দৌড়ে রাস্তা পার হবে। অনেকে তো গাড়ির ফাঁক ফোকর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওর সাহস হচ্ছে না। এক পা এগোচ্ছে তো দু পা পিছোচ্ছে। এইভাবেই লেফট রাইট চলতে থাকলো প্রায় আধ ঘন্টা। ওর বিরক্ত হয়ে গিয়েছে। এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে আসবে কি করে সে? ভয় লাগছে। পেছন থেকে তীরের ফেলার মতো ছুটে আসা পুরুষালী কণ্ঠস্বর শুনে হকচকিয়ে পেছনে ঘুরলো ওরু। দেখলো মুখে টোল পড়া স্নিগ্ধ হাসি নিয়ে ওকে প্রশ্ন করেছে লোকটা। ওরু থম মেরে আছে। হানা কিছুই বলছে না। কি করে বলবো, তো হাসিতেই কুপকাত। লোকটা পাশ থেকে কাউকে ডেকে উঠল। এই অন্তু, ওকে রাস্তাটা পার করে দে তো। পেছন থেকে ছেলেটা বলল, জি ভাই দিচ্ছি। ব্যাস তখনই ছিল ভালো লাগার শুরু। ওরও বুঝেছিল এই লোকের ভার্সিটিতে বিশাল জনপ্রিয়তা। তারপর থেকে শুরু হয় ওরুর লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ। উদাসীন দুপুরে কিংবা মরচে যাওয়া বিকালে ক্যাম্পাসের এথায় সেথায় তাকেই খুঁজে বেড়াতো চোখ দুটো। এক নজর দেখা হয়ে গেলে খুশিতে পুলকিত হতো মনটা। ঝিলিকতে উঠল মুখের কোনো মিষ্টি হাসি, যা এখনও চলমান। কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি ওরুর। এও জানে না নিখিল তার নামটা জানলো কী করে। তবে নিখিলের বায়োডাটা সবই ওর জানা বলতে গেলে মুখস্থ। কিন্তু আফসোস, এখন এসব কোনো কাজেই আসবে না। নিখিল ভাই চলে যাবে। 1000 কিলোমিটার দূরে হবে তার ঠাঁই। সায়েন্স ল্যাবের কেমিক্যাল আর এক্সপেরিমেন্টের মাঝে অরোরা নামটাই হয়তো ভুলে যাবে ওর সবচেয়ে প্রিয় নিখিল ভাই। আর কখনো দেখা হবে কি না তারও গ্যারান্টি নেই। ভাবতেই চোখে কান আসবে, তপ্ত নোনা জল গড়িয়ে পড়ে ওরু। তুমি যদি আমার না হয়, তবে সুখের অসুখ তোমাকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিই। বোকা ওরু তখনও জানতো না ওর জন্য কেউ এর থেকেও বিষাক্ত ভালোবাসা নিয়ে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনছে। রাস্তার দুধারে সারি সারি ম্যাপল গাছের বহর। বসন্ত হাওয়ার দরুন টুপটাপ বৃষ্টিকণার ন্যায় গায়ে এসে একটু একটু বাসন্তিক ছোঁয়া লাগিয়ে উড়ে গিয়ে নিঃশব্দে পিচ ঢালা তকতকে রাস্তায় লুটিয়ে পড়েছে হলুদ কমলা রঙের ম্যাপল লিফ। এমন দৃশ্য দেখতেই যেন প্রশান্তি খেলে যায় চোখে। আর ফরেন কান্ট্রি থেকে এলে তো কথাই নেই। নীরব শুনশান রাস্তার ধারে ফাঁকা বেঞ্চিতে বসে বসন্ত বিকেলে একটুখানি সৌন্দর্য দেখে দেখেই পুরো যুগ পার করে দেওয়ার মতোই স্বস্তিতে দু চোখ ভরে ওঠে। তবে এই মুহূর্তে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে থাকা লোক সমাগমের কারোরই ম্যাপল লিফের সৌন্দর্য বিশ্লেষণের আগ্রহ নেই। বরং সুন্দর টকটকে ম্যাপল গাছের ফাঁক ফোকর উচ্ছ্বাসিত জনতার ভিড় যেন উপচে পড়ছে। তারা অন্য কিছু দেখার জন্য অধীর আগ্রহে সামনের রাস্তায় তাকিয়ে হাত নেড়ে যাচ্ছে নির্বিঘ্নে। সেই সাথে তাদের প্রবল উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটছে একই সুরে হৈ হৈ করে ওঠা প্রতিধ্বনিতে। ছেলে বুড়ো যুবক যুবতী সবাই তাতে সামিল। দেখে মনে হচ্ছে তারা কোনো পারফর্ম কিংবা প্রতিযোগিতা দেখার জন্য জমায়েত হয়েছে। শুধু যে এইটুকুনি জায়গা ধরে মানুষের ভিড় এমনটা নয়। লোকালয় ছাড়িয়ে সান ফ্রান্সিসকো শহরের গোল্ডেন গেট ব্রিজ পেরিয়ে প্রশান্ত মহাসাগর আর পাহাড়ের মধ্যবর্তী সরু আঁকাবাঁকা রাস্তাটা যতদূর অবধি চোখে পড়ে ঠিক ততদূর পর্যন্ত উচ্ছ্বসিত মানুষের সমাগম। সায়নী শিওর এই রাস্তা ক্যালিফোর্নিয়া অবধি চলে গিয়েছে।
মানুষের এত আগ্রহ আর হইচই দেখে একটু কৌতূহল নিয়ে সামনের রাস্তায় ওদের দিকে এগিয়ে গেল সায়নী। ঠিক তখনই হুট করে বেশ কয়েকটা বাইক ভো ভো আওয়াজে করে তড়িৎ গতিতে রাস্তা অতিক্রম করে চলে গেল। বাইকগুলো এতই তাড়াতাড়ি চলে গিয়েছে যে সায়নীর চোখে পলক ফেরার সময়টুকু অবধি পেল না। বাইকগুলো রাস্তা ক্রস করতেই সবাই জেকে জেকে বলে চেঁচিয়ে উঠল। সবার চেয়ার আপ আর উচ্ছ্বাস দেখে সায়নী বোধ করলো এখানে বাইক রাইডিং কম্পিটিশন হচ্ছে। কিন্তু এরকম ঠান্ডা আবহাওয়ার পাহাড়ি রাস্তায় কি করে এত দ্রুত রাইড করছে এরা? ভয় ডর নেই নাকি? এগুলো দেখে আবার মানুষ আনন্দে নাচানাচি করছে। যেমন এরা তেমন এদের বিনোদন। স্টুপিড আমেরিকান ঠোঁট উল্টে মনে মনে মেজাজ খারাপের বহিঃপ্রকাশ ঘটায় সায়নী। ও চলে যাচ্ছিল তখন আবারও দ্বিতীয়বারের মতো হাওয়ার গতিতে ছুটে আসা বাইকগুলো রাস্তা ক্রস করে চলে যায়। তৎক্ষণাৎ সবার মুখে মুখে আবারও সেই জেকে নামের হিড়িক পড়ে যায়। আচ্ছা, জেকে কে? কৌতূহলী মস্তিষ্কে প্রশ্নটা আসতেই হাঁটার গতি থামিয়ে দিল। ও দাঁড়িয়ে থাকলো এক ভয়ানক বাইক রেসিং শেষ হবার অপেক্ষায়। টানা 3বার একইভাবে রাইড শেষে 4বারের সময় শেষ হলো কম্পিটিশন। পরপর 7টা বাইক এসে একই জায়গায় থামলো। সায়নী জানে সবার আগে যে কেটিএম 30,090 অ্যাডভেঞ্চার বাইকটা পৌঁছেছে ওটাই জেকে রাইড করছে। কারণ চারদিক থেকে ভেসে আসা জেকে নামের জয়কার আর আনন্দ উচ্ছ্বাসই তার জানান দিয়ে যাচ্ছে। তবে জেকে নামক লোকটা একটু অন্যরকম। এত চেয়ার আপে কোনো রকম হেলদোল নেই তার। খুবই স্বাভাবিক মুখভঙ্গি। চ্যাম্পিয়ন হয়েও খুশির লেশমাত্র নেই তার মুখে। অথচ রানার আপ হওয়া বাইকারটা খুশিতে ফেটে যাচ্ছে। সেই খুশি তার মুখে চোখে জোয়ারের জলের ন্যায় উপচে পড়ছে। জেকে হেলমেট খুলে ওর ওপর সেটাকে শটান বসিয়ে দেয়। হেলমেট খুলতেই বেরিয়ে আসে তার স্টাইলিশ ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো। ঘাড় অব্দি চুলে তাকে জেন্টেলম্যান লাগছে না মোটেই, বরং স্টাইলিশ সুপারস্টার বললে হয়তো মানানসই হবে বাক্যটা। মনে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইকের কয়েক দফা শ্যুট করে মাত্রই থেমেছে সে। ডান হাত দিয়ে বেখেয়ালে চুলগুলোকে ব্যাক ব্রাশ করতে করতে অন্য হাতে পরে থাকা অ্যাপেল ওয়াচটাই এক নজর চোখ বুলিয়ে নিয়ে আবারও হেলমেটটা পরে নিল সে। ওদিকে চ্যাম্পিয়ন পুরুষরা ভেতরে আনার জন্য স্টেজে তাকে বারবার ডাকা হচ্ছে। জেকে হেলমেট পরেই সেদিকে একবার চাইলো। আশ্চর্য, সবাই ডাকছে তবুও কেমন বেখেয়ালি ভঙ্গিমা তার। শেষমেশ কর্তৃপক্ষের একজন তার কাছে এগিয়ে আসতেই জেকে বলে, ওয়েট এ মিনিট। তারপর কাউকে কল করতে কয়েক মিনিটের মধ্যে একটা কালো গাড়ি এসে থামলো ওখানে। গাড়ি থেকে ফরমান ড্রেস কোড পরিহিত একজন নামতেই জেকে লোকটাকে উদ্দেশ্য করে বলল, লুক, হি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট প্রত্যেশন, গিভ হিম দ্য প্রাইজ মানি। লোকটা বিরক্তিতে ভুরু কুচকায়। আর ইউ কিডিং মি? নো, আই এম সিরিয়াস। দেন হোয়াই আর ইউ অ্যাটেন্ড দ্য গেম অ্যান্ড রিস্ক ইয়োর লাইফ? লোকটার কথায় বিরক্তির ছাপ স্পষ্ট। জেকে তির্যক হাসলো। কাঁধ দুটো সামান্য উপরে তুলে ভাবলিহীন মুখে বলল, ইউ নো, রাইডিং ইজ থ্রিলিং, অলসো ডেঞ্জারাস, অ্যান্ড আই লাভ ডেঞ্জার আর্ট। শান্ত এবং স্থির কণ্ঠস্বর, তবে শরীরে কাঁপন ধরিয়ে দেবার মতোই ভয়ানক কথার টান। শেষ কথাটা বলে চোখে বিশালকৃতির রোদ চশমা চড়িয়ে সাই সাই করে নিজের কেটিএম 30,019 বাইক নিয়ে পাহাড়ি রাস্তার বাঁকে মুহূর্তে হারিয়ে গেল জেকে। সবার দৃষ্টি এখনও সেদিকে স্থির। কর্তৃপক্ষের লোকটা বিরক্ত হলো, তবে চটে গেল না। এই ছেলে প্রতি বছর একটা নয়া ঝামেলা পাকাবে, এটা তার বোধগম্য হয়ে গিয়েছে এতদিনে। হয় কোনো প্রতিদ্বন্দ্বীকে ইচ্ছে করে পেটাবে, নয়তো রাইডিংয়ের মাঝপথে বাইক ঘুরিয়ে নিয়ে চলে যাবে, আর না হলে প্রাইজ গিভিংয়ে এসে ঝামেলা পাকাবে। শুধু পপুলারিটির আর অডিয়েন্সের ডিমান্ডেই সারা বছর ঘুরে ঘুরে রাজি করানো হয় তাকে। নয়তো এমন আধপাগল রকচটা ছেলেকে জীবনও কম্পিটিশনে আনতেন না তিনি। বাপের বয়সী হোক কিংবা দাদার কারণে কারো কথার 2 পয়সা সম্মান পর্যন্ত দেয় না এই ছেলে। সাজে সাইকোপ্যাথ। বিড়বিড়ে কথাটা বলে থমথমে মুখ নিয়ে নিজ স্থানে ফিরে গেল লোকটা। অ্যাটিটিউড, অ্যাপিয়ার্স, গুড লুক, এভরিথিং ইজ সো ম্যানলি। মুগ্ধনয়নের ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে কথাটা বলল এক বিদেশিনী। সায়নীর পাশে মেয়েটা দাঁড়ানো। ও মেয়েটার মুগ্ধতা দেখে একটু চেঁচিয়ে জিজ্ঞেস করলো, হু ইজ হি? মেয়েটা নেশা লাগানো চোখে বলল, হি ইজ জেকে, দ্য চ্যাম্পিয়ন। সায়নী
মাছি তাড়ানোর মতো করে বলল, আই নো দ্যাট, বাট সায়নের কথাটা শেষ করতে হলো না। তার আগেই বিদেশিনী ভাঙা ভাঙা বাংলায় বলে, ও হি ইজ ওয়াসিফ ঝায়ান কৃথি, হি ইজ এ ভেরি গুড রাইডার। বিদেশিনীর আধো আধো বাংলা শুনে সায়নও মুচকি হাসে, তারপর পাল্টা প্রশ্ন ছুড়ে বলে, হি লুকস ডিফারেন্ট। বিদেশিনী ভ্রু কুচকায়। সায়না মনে মনে ভাবে, লোকটা দেখতে একেবারে অন্যরকম, টকটকে গৌরবর্ণ, শৈলের গঠন, চেহারা, সব কিছুতে ব্রিটিশদের ছাপ স্পষ্ট, অথচ গোল ভাসমান কালোমণি যুক্ত চোখ দুটো দেখলে যেন কেউ বলবে এশিয়ান কোনো দেশের কোনো এক সম্ভ্রান্ত গোত্রের উত্তরাধিকারী সে। অ্যাটলিস্ট অ্যাটিটিউড তো তাই বলে। বিদেশিনী এখনও তার ধূসর চোখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে গেছে দেখে সায়নী মেকি হেসে বলে, নাথিং নাথিং, আই জাস্ট সে হি ইজ সো হ্যান্ডসাম, ইয়া লুক লাইক এ হলিউড হিরো। বাই দ্য ওয়ে, ইটস ইউর নেম? বিদেশিনী সম্মোহিনী হাসি দিয়ে জানায়, ক্যাথলিন ক্রিস্টিয়ান। ইয়োর? আই এম সায়নী মুখার্জি। ও, আর ইউ ফরেনার? ইয়া, আই এম ফ্রম ইন্ডিয়া। তারপর নিজেদের মধ্যে আরও কিছু কৌশল বিনিময় হয় ওদের। এক পর্যায়ে সায়নী জানতে পারে ক্যাথলিন জেকেকে মোটামুটি পার্সোনালি চেনে, আর জেকে আসলে ব্রিটিশ কিছু নয়, বরং আমেরিকান সিটিজেন ধারী আদ্যপান্ত বাঙালি পুরুষ। তাহলে এই ছেলের চেহারায় এতটা ভিনদেশি ছাপ কেন? প্রশ্নটা থেকেই গেল সায়নের কৌতূহলী মনে। টানা 2 দিন হতেই চলল, মামিরা বিদেয় হয়েছে। ওরা জানতো অন্য বাড়িতে ফিরলেই ঝামেলা শুরু হবে, আর হয়েছেও সেটাই। মামির গা জ্বালানো কথা ওরা চুপচাপ মেনে নিল, অনু খালি মুখে সহ্য করতে পারে না মোটেই। কারণ আর যাই হোক, মাকে হাসপাতালের এক কামরার বেডে শুয়ে রেখে তার পক্ষে বিয়ের পিঁড়িতে বসা সম্ভব নয়। রেজার মতো পাতি মাস্তানের সাথে তো নয়ই। মামিকে এসব মুখের ওপর বলে দেওয়া মানে ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। আর তাই হলো, কথায় কথায় গমগমে হয়ে উঠল পুরো মহল। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে গেল বিশাল তর্ক। অনুর মেজাজ সর্বক্ষণই তুঙ্গে থাকে। এই মুহূর্তে মামির কথার আঘাত তার মধ্যে চরম বিরক্তি আর উত্তেজনার সৃষ্টি করলো। শরীরের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়লো অযাচিত ক্ষোভ আর রাগের মাথায় হলরুমের কাচের জিনিসগুলো একটা একটা করে আছাড় মেরে ভাঙতে লাগলো সে। হলরুমে ঝনঝন করে কাঁচ ভাঙার আওয়াজ শুনে ওরু নিজের কান্নাকাটিতে লাগাম টেনে বাইরে বেরিয়ে এলো। দেখলো তার ভদ্র শান্ত আর নরম মনের আবার সবচেয়ে ক্ষুব্ধ রূপ। ওর এমন রাগ দেখে মামি যে খানিকটা ভড়কে যায়নি এমন নয়, তবে সেও দমে যাওয়ার পাত্রী নন। তার ক্ষিপ্ত মুখশ্রী দেখে মনে হচ্ছে এর শেষ দেখে ছাড়বেন তিনি। অবশেষে পরিস্থিতি সামাল দিতে রেজা নিজের মাকে নিয়ে তৎক্ষণাৎ কৃত্রিমকুঞ্জ থেকে বিদায় নেয়। আর কখনো আসবে না তোমরা। ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনু গিয়ে ঝনৎ করে মহলের সদর দরজা আটকে দেয়। তারপর নিজের রুমে ঢুকে কক্ষ বন্ধ করে নয় নিজেকে। ওরা দৌড়ে যায় বোনকে আটকানোর জন্য, তবে সেটা বড্ড দেরি হয়ে যায়। তার আগে সপাটে দরজার খিল আটকে দেয় অনু। ওরু জানে তারা আজ রুম থেকে বের হবে না। ওরু রাখতে রাখতে বেহুশ হয়ে গেলেও না, তবু ও কিছুক্ষণ ধরে ডাকাডাকি করে ক্ষান্ত হয়ে ফিরে যায় ওরু। সে রাতে 2 বোনের কারোরই আর খাওয়া হলো না। পরের দিন সকালে নিজ হাতে নাস্তা, মায়ের জন্য স্যুপ, সব কিছু বানিয়ে ওরু আবারও কড়া নাড়ল অনুর দরজায়। এবার অনু দরজা খুলল। পরনে সুতি চুড়িদার আর হাতে টোতে ব্যাগ। লম্বা চুলগুলোতে এঁটে আছে সুন্দর ফ্রেশ বেনি। দেখেই বোঝা যাচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে বেরিয়েছে সে। আপাকে পরিপাটি হয়ে বেরোতে দেখে বিমর্ষ চোখ দুটো খুশিতে টইটম্বুর হলো অনুকে প্রশ্ন করার কোনো অবকাশ না দিয়ে এক বলতে লাগলো, টেবিলে নাস্তা রেডি, মায়ের স্যুপ হটপটে ভরে রেখেছি আর ইমেলও পাঠিয়ে দিয়েছি, চল একসাথে খাবো। কথা শেষ করে ওর সামনে হাঁটা ধরতে ওর হাত টেনে ধরে ওকে বুকে জড়িয়ে নেয় অনু। আপার রাগ কমেছে ব্যাপারটা বুঝতে পেরে খুশিতে পুলকিত হয়ে শক্ত হাতে বোনের গলা জড়িয়ে ধরে ওরু নিজেও। আপা তুই কেন বদলে গেলি বলতো? কাল তো রাগ দেখে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। অনু ঠোঁট টিপে মুচকি হাসে, তারপর বলে, বিশ্বাস কর আমি একটুও বদলাইনি। স্বজনরূপী কালসাপগুলোকে বের করার জন্য একটু বেশি বেশি করেছি, নইলে কতদিন পরে পরে আমাদের মাথা খেত কে জানে। তোর কি বুদ্ধি আপা, জিনিয়াস। ওরা আবারও হেসে বলে, হয়েছে, কাল থেকে কিছুই খাইনি, চল নাস্তা খাবো, নয়তো মায়ের কাছে যেতে লেট হয়ে যাবে। ওরা আনমনে বলে, আমার আবার হাসি সবচেয়ে সুন্দর, নিখিল ভাইয়ের চেয়েও। নিখিল ভাই নামটা মস্তিষ্কে গিয়ে ঠেকতেই 2 দিন আগের ভাবনার ইতি টানে উড়ু।
সকালে ঘুম থেকে উঠে ইমেল পাঠাতে গিয়ে সেদিনের কথাগুলো ভাবছিল। তারপর সেদিন সকাল থেকে বিকেল অবধি ঘটে যাওয়া কুৎসিত ঘটনাগুলো একে একে হানা দেয় অনমনা মস্তিষ্কে। আজ শুক্রবার, আপা একটু দেরি করে হাসপাতালে যাবে। আজ ওরও রাতেই বলে রেখেছিল সেও মাকে দেখতে যাবে, তাই খুব সকালে উঠে ইমেইলের কাজ সেরে ফেলেছ। তারপর একটা লম্বা শাওয়ার নিয়ে রেডি হয়ে যখন মোবাইল হাতে নিল, দেখলো নীলিমার অনেকগুলো মিসড কল ভাসছে। নীলিমা কল দিয়েছে, তার মানে ইম্পর্টেন্ট কিছুই হবে। কিন্তু কি? অজানা অনেক প্রশ্নে আবারও মাথাটা ধরে এলো ওর। কিন্তু ও এত ভাবতে চায় না, তাই তাড়াহুড়ো করে নীলিমাকে কল ব্যাক করলো। একবার রিং হয়েছে কি হয়নি তার মধ্যে নীলিমা কল তুলল। কী হয়েছে নীলিমা, এতগুলো কল দিলি? তুই ঠিক আছিস? আমি ঠিকই আছি, তুই ঠিক আছিস কি না সেটা বল। আচ্ছা তুই এমন কেন? দিন দুনিয়া ভুলে হিমালয় পর্বতে সন্ন্যাসিনী হয়ে যাস, নাকি মহাসমুদ্রে ডুব দিস? কোনটা বল আমাকে। কি অদ্ভুত প্রশ্ন নীলিমা, আমি কেন এসব করতে যাব? শোন, আমার বিয়ে করে সংসার করার বহুত শখ। সন্ন্যাসী টন্যাসী এসব কথা ভুলেও বলবি না। তাহলে ফোন কেন তুললি না? বিরক্তিতে চিৎকার দিয়ে উঠল নীলিমা। আস্তে বল, কানে লাগছে তো। তার ফোন সাইলেন্ট মোডে ছিল। তাহলে তুই কেন বসে আছিস এখনও? তুইও সাইলেন্ট মোডে চলে যা। আর তোর শখের নিখিল ভাই আমেরিকা গিয়ে কোনো এক সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে সুখে ঘর সংসার করুন। কী হয়েছে নীলিমা? ওর কণ্ঠে দৃঢ়তা আর সচকিত ভাবটা স্পষ্ট। নিখিল ভাই আজই চলে যাচ্ছে, এতক্ষণে হয়তো এয়ারপোর্টের কাছাকাছি চলেও গিয়েছে। এটাই তো শেষ সুযোগ ওর। আর আমি আর তিথি মেন রাস্তায় সিএনজিতে ওয়েট করছি, তাড়াতাড়ি চলায়, নয়তো এ জীবন আর নিখিল ভাইকে দেখতে পাবি না তুই। নিখিল ভাইয়ের সাথে আর দেখা হবে না টোল পড়া মন ভোলানো হাসিতে, মাতোয়ারা হবে না হৃদয়টা নিখিল ভাইকে ছাড়া। ক্যাম্পাসটাই তো মরে যাবে। হৃদয়টা হাড় হিম করা ব্যথায় শক্ত হয়ে এসেছে অরুণ। এবার আর অজান্তে নয়, জেনে শুনে ফুপিয়ে কেঁদে উঠল। মোবাইলের নেটওয়ার্ক ছাপিয়ে সেই ফোপানো আওয়াজ গিয়ে পৌঁছালো নীলিমার কানও। দ্রুত চলে শেষবারের মতো দেখা হয়েও যেতে পারে, নিঃসংকোচে কথাটা বলে কল রেখে দিল নীলিমা। নীলিমার শেষ কথাটা কর্ণকুহরে পৌঁছতেই অরু আর কান্নাকাটি করে সময় নষ্ট করলো না। টেবিল থেকে পার্সটা ছো মেরে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। নিখিল ভাই চলে যাচ্ছে যাক, কিন্তু মনের কথাটা তো একবার শুনে যাক। নিজের এক পাখি ভালোবাসার কোনো প্রতিদান চায় না ওর, শুধু শেষবারের মতো মুখ ফুটে বলতে চায় দিনের পর দিন নিজের মন গহিনে বোনা মাকড়সার জালের ন্যায় ঠুনকো স্বপ্নগুলোর কথা। এই মুহূর্তে অরুর অষ্টাদশী মন বলছে তাকে মন গহীনে সুপ্ত ভালো লাগার কথা না জানালে জীবনটাই বৃথা। অনু কেবলই খাবার দাবার হটপটে ভরে রেডি হয়ে নেমেছে, তখনই দেখতে পায় হনহন করে কোথাও বেরিয়ে যাচ্ছে ওর। ফিরে কোথায় যাচ্ছিস? কিরে কোথায় যাচ্ছিস? হাসপাতালে যাবি না? অরু জবাব দেয় না, এক প্রকার ছুটে বেরিয়ে যায় বাগান বিলাসে ঘেরা কৃত্রিক কুঞ্জ থেকে। ওর অযাচিত মন আনমনে বলে, ইমেলটা পাঠালো কিনা কে জানে, চেক করে দেখতে হবে।